হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। শিডিউলিং অ্যালগরিদমের উপর আজকে যেই টপিকটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, যেটা আরেক ধরনের শিডিউলিং অ্যালগরিদম। অলরেডি আপনারা অনেকগুলো শিডিউলিং অ্যালগরিদম দেখেছেন, তো আজকে আমরা যেই শিডিউলিং অ্যালগরিদমটা দেখব সেটা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব, তারপর আমরা মাল্টি লেভেল ফিডব্যাক কিউয়ের সাহায্যে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব আজকে ইনশাল্লাহ। তো চলুন প্রথমে দেখি মাল্টি লেভেল ফিডব্যাক কিউ কি। আসলে মাল্টি লেভেল ফিডব্যাক কিউয়ে যেটা হয়, একটা রেডি কিউকে অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়। তার মানে একটা রেডি কিউ, যেভাবে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, রেডি কিউ পার্টিশন ইন্টু সেপারেট কিউজ। একটা রেডি কিউ অনেকগুলো কিউতে বিভক্ত থাকতে পারে। যেমন ধরা যাক আপনারা অলরেডি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং দেখেছেন, রাউন্ড রবিন শিডিউলিং দেখেছেন। প্রত্যেকটা শিডিউলিং অ্যালগরিদম যখন আমি দেখাইছিলাম শুধুমাত্র একটা কিউ দেখাইছি। তো আজকে আমি যেটা বলছি যে রেডি কিউগুলা অনেকগুলো পার্টিশনে বিভক্ত থাকবে। তার মানে একটা রেডি কিউ পৃথকভাবে অনেকগুলো পার্টে বিভক্ত থাকতে পারে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা রেডি কিউ আছে, তো এটার নাম দিয়ে দিলাম আমি কিউ নট, কিউ ওয়ান এবং কিউ টু। তো আমি যেটা বলছিলাম, রেডি কিউ পার্টিশন ইন্টু সেপারেট কিউ, একটা রেডি কিউ অনেকগুলো পার্টে বিভক্ত থাকতে পারে। তারপর বলছি এইখানে যেই লাইনটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ইচ কিউ হ্যাজ ইটস ওন শিডিউলিং অ্যালগরিদম। প্রত্যেকটা কিউর একটা নিজস্ব শিডিউলিং অ্যালগরিদম থাকবে। তো আমরা ধরে নিলাম এই কিউতে, কিউ নটে আমরা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম আছে, এবং এই কিউ ওয়ানে ধরে নিলাম এইখানে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম, এবং কিউতে ধরে নিলাম এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং এর ক্ষেত্রে যেটা ঘটে, রেডি কিউটা অনেকগুলো কিউয়ে বিভক্ত থাকে এবং প্রত্যেকটা কিউতে একটা নিজস্ব, প্রত্যেকটা কিউর একটা নিজস্ব শিডিউলিং অ্যালগরিদম থাকবে। তো আমরা অলরেডি দেখেছি যে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমে একটা টাইম কোয়ান্টাম দেওয়া থাকে। তো কতক্ষণ সিপিইউ সার্ভ করবে সেই সম্পর্কে বলা থাকে টাইম কোয়ান্টামে। তো এইটাতে ধরে নিলাম আমরা টাইম কোয়ান্টাম 8 মিলি সেকেন্ড এই কিউয়ের জন্য। তারপর ধরে নিলাম এই কিউয়ের জন্য টাইম কোয়ান্টাম হচ্ছে 16 মিলি সেকেন্ড। এবং এটা যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বলেছি, সুতরাং এখানে টাইম কোয়ান্টামের কোনো প্রয়োজন নেই, সেটা আপনারা অলরেডি জানেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কী করে থাকে যে যখন একটা প্রসেস আসে তখন সিপিইউ তাকে পুরোপুরি সার্ভ করার পর অন্য একটা প্রসেসে যায়, সুতরাং এখানে টাইম কোয়ান্টামের প্রয়োজন নাই। ফাইন। তাহলে আসলে কি করতেছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তাহলে আমরা ইতিমধ্যে দেখলাম যে রেডি কিউগুলো মাল্টি লেভেল ফিডব্যাক কিউয়ে কী ঘটে, রেডি কিউ আর পার্টিশন ইন্টু সেপারেট কিউজ। রেডি কিউগুলো অনেকগুলো পার্টে বিভক্ত থাকে বা অনেকগুলো কিউতে বিভক্ত থাকে। ফাইন। এবং প্রত্যেকটা কিউর জন্য একটা নির্দিষ্ট শিডিউলিং অ্যালগরিদম থাকবে, যেটা আমরা এইমাত্র এক্সাম্পলের সাহায্যে দেখলাম। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য প্রসেস ক্যান মুভ বিটুইন দ্য কিউ আনটিল ইটস কমপ্লিশন। প্রসেসগুলো কি করতে পারে, মুভ করতে পারে যতক্ষণ না পর্যন্ত তাদের কাজ সম্পূর্ণ হয়েছে অথবা তাদের এক্সিকিউশনটা কমপ্লিট হয়েছে। তো সেটা কি বলছি আমি একটু বুঝিয়ে দিই। ধরা যাক এইখানে আমাদের সিপিইউটা আছে, ফাইন, ওকে। তো আমরা এইখানে আমাদের প্রসেসটা প্রথমে এই কিউতে যখন ঢুকলো, এই রেডি কিউতে ঢুকলো, তো প্রসেসটা কি পাবে, সিপিইউর কাছ থেকে 8 মিলি সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি এখানে টাইম কোয়ান্টাম কত মিলি সেকেন্ড, 8 মিলি সেকেন্ড। তো প্রসেসটা যখন কিউ জিরো বা প্রথম কিউতে যখন প্রসেসটা ঢুকলো, তখন সিপিইউ কতক্ষণ সার্ভ করবে এই প্রসেসকে, 8 মিলি সেকেন্ড। কিন্তু দেখা গেল 8 মিলি সেকেন্ড পরে এখনও যদি প্রসেসের কাজটা শেষ না হয়, অর্থাৎ ধরা যাক সেই প্রসেসটা ছিল 15 মিলি সেকেন্ডের, ফাইন। তো প্রসেসটা তো এখনও শেষ হলো না, তাহলে কি হবে, এই প্রসেসটা মুভ করতে পারবে পরবর্তী কিউতে, ফাইন। তো পরবর্তী কিউতে আমরা বলছিলাম যে আমাদের প্রসেসটা ধরা যাক 15 মিলি সেকেন্ড পর্যন্ত প্রসেসের বার্স্ট টাইম, তাহলে সিপিইউ প্রথমে 8 মিলি সেকেন্ড সার্ভ করবে, তাহলে এখনও কত মিলি সেকেন্ড বাকি সময়, 7 মিলি সেকেন্ড। তো প্রসেসটা মুভ করে এই কিউটিতে চলে আসছে। তো কিউটিতে সিপিইউ কতক্ষণ একটা প্রসেসকে সার্ভ করতে পারবে, 16 মিলি সেকেন্ড। তাহলে আশা করি আমাদের প্রসেসের কাজটা অবশ্যই এখানে শেষ হয়ে যাবে। আর ইন কেস যদি প্রসেসটা শেষ না হয়, প্রসেসের কাজটা বার্স্ট টাইমটা যদি কমপ্লিট না হয়, সেক্ষেত্রে কি হবে, প্রসেসটা মুভ করবে পরবর্তী কিউতে। এবং অবশ্যই এই কিউতে আমরা জানি যে সিপিইউ একটা প্রসেসের কাজ সম্পূর্ণভাবে এক্সিকিউট করে, এক্সিকিউশনটা কি হয়, পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে। তারপর আবার আমি বলে দিচ্ছি, আরেকটা উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি। ধরা যাক এখানে আমাদের বার্স্ট টাইমটা আছে 25 মিলি সেকেন্ড। তো একটা প্রসেসের বার্স্ট টাইম ধরে নিলাম আমরা কত, 25 মিলি সেকেন্ড। তো প্রসেসে যখন প্রথম কিউতে ঢুকবে, তখন যেহেতু টাইম কোয়ান্টাম 8 মিলি সেকেন্ড, সুতরাং সিপিইউ সেই প্রসেসটাকে 8 মিলি সেকেন্ড সার্ভ করবে। তো 8 মিলি সেকেন্ড সার্ভ করার পর এখনও তো তার 17 মিলি সেকেন্ড বার্স্ট টাইম বাকি, তাহলে কি করবে, সেই প্রসেসটা মুভ করবে পরবর্তী কিউতে, এবং সেইখানে আরও কত মিলি সেকেন্ড পাবে, সার্ভ পাবে, সিপিইউটা সেই প্রসেসটাকে আরও 16 মিলি সেকেন্ড সার্ভ করতে পারবে। তাহলে দেখা গেল
16 মিলি সেকেন্ড সার্ভ করার পর 1 মিলি সেকেন্ড এখনো সময় বাকি, তাহলে সিপিইউ এখনো প্রসেসটা কি করবে, অবশ্যই প্রসেসের কাজ তো শেষ হয় নাই, সেই জন্য প্রসেসটা পরবর্তী কিউতে চলে যাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, এবং অবশ্যই এখানে এসে তার এক্সিকিউশনটা কমপ্লিট হবে। ফাইন, তো এতক্ষণ আমরা যে আইডিয়াটা পেলাম সেই আইডিয়াটা এখন কাজে লাগাবো। তো দেখা যাক, এইখানে একটা প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি তৈরি করে রাখছি। ফাইন্ড আউট অ্যাভারেজ ওয়েটিং টাইম, আমাদের বের করতে হবে অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ কমপ্লিশন টাইম ফর দ্য ফলোয়িং প্রসেস। এই প্রসেসগুলোর জন্য এখানে 4টা প্রসেস আছে, এদের জন্য আমাদের বের করতে হবে অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ কমপ্লিশন টাইম for the following process. Okay, fine. Using multi-level feedback queue, আমরা multi-level feedback queue ব্যবহার করব, ব্যবহার করে এই প্রসেসগুলোর জন্য আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ কমপ্লিশন টাইম বের করব, এবং অবশ্যই আমরা জানি বাই ডিফল্ট আমরা গ্যান্ট চার্টটা আমাদের অবশ্যই বের করতে হবে। তো এখানে বলে দেওয়া আছে আমাদের কিউ 3টা কিউ, আমরা 3টা কিউ ইউজ করব, মানে রেডি কিউটা 3টা কিউয়ে বিভক্ত থাকবে। প্রথম কিউটার জন্য রাউন্ড রবিন আমরা ইউজ করব, এবং সেই কিউতে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমের জন্য টাইম কোয়ান্টাম দেওয়া আছে 17 মিলি সেকেন্ড, এবং দ্বিতীয় কিউটাতে যেটা কিউ 1 সেটাতেও রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করব, এবং সেখানে কোয়ান্টাম থাকবে টাইম কোয়ান্টাম 15 মিলি সেকেন্ড, এবং সবার শেষে কিউ 2 যেটা আমাদের তৃতীয় কিউ, রেডি কিউ অ্যাকচুয়ালি, এবং সেটাতে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম ইউজ করব। তো চলুন প্রথমে শুরু করা যাক। আমরা যেটা প্রথমে করব, আমরা গ্যান্ট চার্টটা অবশ্যই আঁকবো। তো গ্যান্ট চার্ট আঁকার পূর্বে আমি যেটা বলছি যে আমাদের প্রথম কিউটা কি, রাউন্ড রবিন। তাহলে প্রথম আমরা যে কিউটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে রাউন্ড রবিন কিউ নট, এবং সেটাতে আমরা কি ইউজ করবো, রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করবো, এবং যেখানে কোয়ান্টামটা থাকবে 17 মিলি সেকেন্ড। ফাইন, তাহলে আমি যেটা করে নিচ্ছি অ্যাকচুয়ালি, খেয়াল করবেন, আমি এইদিকে, তো এইদিকে আমি প্রথমে লিখে নিচ্ছি যে আমাদের প্রসেস ফার্স্ট টাইম। তো আমি বলছি প্রথমে কোন কিউ নিয়ে কাজ করব, কিউ নট নিয়ে কাজ করব, যেখানে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম আমরা ইউজ করব, এবং এখানে কোয়ান্টাম থাকবে কত মিলি সেকেন্ড, 17 মিলি সেকেন্ড। ফাইন, আমরা প্রথমে কি করতেছি, আমরা জানি এখানে আমাদের বলে দেওয়া আছে যে 3টা কিউ দেওয়া আছে, সুতরাং আমরা 1 বাই 1 কিউগুলো নিয়ে কাজ করব, এবং প্রথম কিউতে কোয়ান্টাম কত মিলি সেকেন্ড, 7 মিলি সেকেন্ড, এবং এই প্রথম কিউতে কোন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করবো, আমরা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করব। ফাইন, তো রাউন্ড রবিন অলরেডি আমরা অনেকবারই করেছি, হয়তো আপনারা আমার ভিডিওটি অলরেডি দেখে ফেলছেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই রাউন্ড রবিন শিডিউলিংয়ের উপর ভিডিওটি দেখে আসবেন। এইখানে থাকবে আমাদের রিমেইনিং টাইম। সো প্রসেস ফার্স্ট টাইম এবং রিমেইনিং টাইম, একটা প্রসেসকে যখন আমরা সিপি যখন সার্ভ করবে তখন প্রসেসের কাজটা যদি শেষ না হয়, সেই জন্য আমরা এখানে রিমেইনিং টাইমটা ইউজ করি। ফাইন, তো প্রসেস আমাদের কি কি প্রসেস দেওয়া আছে, P1, P2, P3 এবং P4, এই 4টা প্রসেস দেওয়া আছে, এবং প্রত্যেকটার জন্য বার্স্ট টাইম দেওয়া আছে। P1 এর জন্য 37, P2 এর জন্য 17, P3 এর জন্য 49, এবং সবার শেষে P4 এর জন্য 21 মিলি সেকেন্ড। ফাইন, তো আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে যে প্রসেসগুলোকে আমরা কি করব, শিডিউলিং করব, এবং সেটা কোন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করে, রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করে, এবং সেখানে টাইম কোয়ান্টামটা থাকছে আমাদের কত সেকেন্ড, 17 মিলি সেকেন্ড। ফাইন, তো আমরা প্রথমে গ্যান্ট চার্টটা আঁকছি, লক্ষ্য করবেন। তো আমি গ্যান্ট চার্টটা আঁকতেছি। তো প্রথমে আমরা যেহেতু রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম, এবং আমরা জানি টাইম কোয়ান্টাম 17 মিলি সেকেন্ড, সুতরাং এইখান থেকে প্রথম যে প্রসেসটাকে সিপিইউ সার্ভ করবে সেটা অবশ্যই P1, এবং আমরা জানি টাইম কোয়ান্টাম 17 মিলি সেকেন্ড, সুতরাং 17 মিলি সেকেন্ড পর্যন্ত এটাকে সিপিইউ সার্ভ করবে। তাহলে এখনও P1 প্রসেসের জন্য বাকি 20 মিলি সেকেন্ড। 37 থেকে যদি আমরা 17 মিলি সেকেন্ড যেহেতু সিপিইউ সার্ভ করছে, এখনও রিমেনিং টাইম তার জন্য 20 মিলি সেকেন্ড। তারপর সিপিইউ এখন যেটাকে সার্ভ করবে সেটা হচ্ছে P2, এবং আমরা জানি টাইম কোয়ান্টাম আমাদের 17 মিলি সেকেন্ড, এবং P2 বার্স্ট টাইমও 17 মিলি সেকেন্ড, সুতরাং 17 মানে 17, এখানে কিছুই থাকবে না, P2-র কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে এখানে। এবং আপনারা জানেন যে যেহেতু P2 17 মিলি সেকেন্ড থেকে শুরু হয়েছে এবং আরও 17 মিলি সেকেন্ড পর্যন্ত সিপিইউ তাকে সার্ভ করছে, সুতরাং এখানে 34 মিলি সেকেন্ড। ফাইন, তারপর যেই প্রসেসটা আছে সেটা হচ্ছে P3, সুতরাং সিপিইউ এখন P3-কে সার্ভ করবে। এইখানেও 17 মিলি সেকেন্ড অবশ্যই সিপিইউ সার্ভ করবে। তো 17 মিলি সেকেন্ড সার্ভ করার পর এইখানে কত থাকে আমাদের, 32 মিলি সেকেন্ড। ফাইন, তাহলে সিপিইউ P3 প্রসেসটাকে 34 মিলি সেকেন্ড থেকে শুরু করছিল এবং 17 মিলি সেকেন্ড সময় সার্ভ করছে, সুতরাং 34 এর সাথে 17 যদি যোগ করি আমরা, সেটা হচ্ছে 51 মিলি সেকেন্ড। এবং সবার শেষের যে প্রসেসটা P4 সেটাকেও সিপিইউ 17 মিলি সেকেন্ড সার্ভ করবে, এবং এখানে রিমেইনিং টাইম থাকবে কত, 4 মিলি সেকেন্ড। তাহলে P4 কে 17 মিলি সেকেন্ড সার্ভ করছে, 51 প্লাস 17 হবে 68 মিলি সেকেন্ড। ফাইন,
তো এখনো দেখতে পাচ্ছি অনেকগুলো প্রসেস, যেমন P1 P2 কাজ তো পুরোপুরি শেষ, সুতরাং P2 ঘে নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না, কিন্তু P1 প্রসেস, P3 এবং P4 এই তিনটা প্রসেসের কাজ এখনো শেষ হয় নাই। আমরা বলছিলাম যখন একটা প্রসেসের কাজ শেষ না হয় সেটা কি করে, সেটা আসলে পরবর্তী কিউতে মুভ করে। ফাইন। তো আমরা দেখলাম প্রথম কিউর কাজটা শেষ করে ফেললাম, কিন্তু প্রথম কিউ কাজ শেষ করার পর অনেকগুলো প্রসেসের এক্সিকিউশন এখনো কমপ্লিট হয় নাই, সুতরাং আমরা দ্বিতীয় কিউতে মুভ করব। তো সেকেন্ড কিউর জন্য আমি লিখে নিচ্ছি এখানে Q1। সেকেন্ড কিউটা হচ্ছে এই যে আপনাদের এখানে দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন Q1 ইকুয়াল রাউন্ড রবিন। এইখানেও সেকেন্ড কিউতে আমরা রাউন্ড রবিন শিডিউলিং ইউজ করব, এবং তার জন্য টাইম কোয়ান্টাম কত মিলি সেকেন্ড দেওয়া আছে, 15 মিলি সেকেন্ড। লক্ষ্য রাখবেন এখানে টাইম কোয়ান্টামটা কত মিলি সেকেন্ড, 15 মিলি সেকেন্ড। তো একইভাবে আমি সবগুলো লিখে নিচ্ছি আমার সুবিধার্থে। প্রথমে আমি এখানে প্রসেসগুলো লিখে নিচ্ছি, এখানে বার্স্ট টাইম লিখে নিচ্ছি এবং রিমেইনিং টাইম লিখে নিচ্ছি। সেকেন্ড কিউতে আমরা কি ইউজ করব, আমরা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করব, এবং তার জন্য টাইম কোয়ান্টাম দেওয়া আছে কত, 15 মিলি সেকেন্ড। লক্ষ্য রাখবেন টাইম কোয়ান্টাম 15 মিলি সেকেন্ড। তো আমরা কেন সেকেন্ড কিউতে মুভ করলাম, কারণ প্রথম কিউতে যে কাজগুলো ছিল প্রসেসের, এবং প্রথম কিউতে ছিল টাইম কোয়ান্টাম 17 মিলি সেকেন্ড। তো সিপিইউ 17 মিলি সেকেন্ড প্রত্যেকটা প্রসেসকে সার্ভ করার পর দেখা গেছে অনেকগুলো প্রসেসের এক্সিকিউশন টাইম এখনো কমপ্লিট হয় নাই, সেগুলোকে এখনো এক্সিকিউট করতে হবে। সেই জন্যই P1 প্রসেসটার কাজ আমরা দেখতে পেয়েছি। P1 প্রসেসে এখনো রিমেইনিং টাইম 20 মিলি সেকেন্ড, এখনো বাকি 20 মিলি সেকেন্ড। P2 তো যেহেতু পুরোপুরি শেষ, সেহেতু P2 আমি আর লিখতেছি না। P3, তো P3-র কাজটা পুরোপুরি শেষ হয় নাই, P3-র জন্য এখনো রিমেইনিং টাইম, তার বার্স্ট টাইম কত, 32 মিলি সেকেন্ড। এবং সবার শেষে P4-এর কাজটাও শেষ হয়নি, আমরা দেখতে পাচ্ছি P4-এর জন্য রিমেইনিং টাইম এখনো 4 মিলি সেকেন্ড। তো এই যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো আমরা শিডিউলিং করব রাউন্ড রবিনের সাহায্যে, এবং সেইখানে প্রত্যেকটা প্রসেসের জন্যই আমাদের টাইম কোয়ান্টাম কত মিলি সেকেন্ড, 15 মিলি সেকেন্ড, খেয়াল রাখবেন। তাহলে এখন আমরা সেকেন্ড কিউতে মুভ করতেছি, যেহেতু আগের কিউর কাজটা কত 68 মিলি সেকেন্ড পর্যন্ত ছিল, সুতরাং এখন আমরা শুরু করব 69 থেকে। তো প্রথমে কোন প্রসেসটাকে সিপিইউ সার্ভ করবে, অবশ্যই রাউন্ড রবিনে আমরা জানি P1 প্রসেসটাকেই আগে সার্ভ করবে, এবং যেহেতু বলছি আমরা টাইম কোয়ান্টাম 15 মিলি সেকেন্ড, সুতরাং এইখানে টাইম কোয়ান্টাম 15 মিলি সেকেন্ড, সিপিইউ সার্ভ করবে P1 প্রসেসকে 15 মিলি সেকেন্ড, এখনও রিমেইনিং টাইম বাকি থাকবে 5 মিলি সেকেন্ড। তাহলে দেখেন P1টা শুরু হয়েছিল 69 এবং সিপিইউ তাকে সার্ভ করছে 15 মিলি সেকেন্ড, তাহলে 69-এর সাথে 15 যোগ করলে কত হয়, 84 মিলি সেকেন্ড। ফাইন। P2-র কাজ তো শেষ, সুতরাং P2 নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না, আমাদের চিন্তা করতে হবে এখন P3 নিয়ে। ফাইন। তো P3-কেও সিপিইউ আবার 15 মিলি সেকেন্ড সার্ভ করবো অবশ্যই, এবং 15 মিলি সেকেন্ড সার্ভ করার পরে এখানে থাকবে 17 মিলি সেকেন্ড এখনও বার্স্ট টাইম বাকি। তাহলে P3 প্রসেসরটাকে যদি আরও 15 মিলি সেকেন্ড আমরা সার্ভ করি, সেটা হচ্ছে 99 মিলি সেকেন্ড। এবং সবার শেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে P4 আছে, P4-এর 4 মিলি সেকেন্ড। আমাদের টাইম কোয়ান্টাম ছিল 15 মিলি সেকেন্ড, সুতরাং 15 মিলি সেকেন্ডের উপর প্রসেস সিপিইউ কোনো প্রসেসকে সার্ভ করবে না, বাট এটা 4 মিলি সেকেন্ড আছে, সুতরাং এটাকে অবশ্যই তো সার্ভ করবে, তাই না? সবার শেষে P4 প্রসেস, এবং P4 প্রসেসটাকে সিপিইউ 4 মিলি সেকেন্ড সার্ভ করছে, সুতরাং এর জন্য কোনো রিমেইনিং টাইম নাই। তো এটাকে 4 মিলি সেকেন্ড যেহেতু সিপিইউ সার্ভ করছে, সেহেতু আমরা গান সেটে লিখতে পারি এটা হচ্ছে 103। যেহেতু সবগুলো প্রসেসের কাজ শেষ, সুতরাং আর আমাদের গান সেটে আর এদিকে রেডি কিউতে যেতে হচ্ছে না। ফাইন। কিন্তু রেডি কিউ, সেকেন্ড রেডি কিউর কাজ শেষ করার পর, আচ্ছা আমি একটা জিনিস মিস্টেক করেছি, যেহেতু আমাদের প্রথম কিউটার কাজ শেষ হয় নাই, সেই জন্যই তো আমরা সেকেন্ড কিউতে মুভ করছি। তো এইভাবে জ্ঞান সেট আপনাকে দেখিয়ে দিতে হবে যে প্রথম কিউতে কাজ শেষ হয় নাই, সেই জন্য আপনি সেকেন্ড কিউতে মুভ করছেন। রাইট। তো আমরা সেকেন্ড কিউতেও কাজ করলাম, মানে Q1 সমান রাউন্ড রবিন কোয়ান্টাম 15 মিলি সেকেন্ড, আমরা Q1-এও কাজ শেষ। তো Q1-এ কাজ শেষ করার পর এখনও দেখতেছি যে সেকেন্ড কিউতে কাজ করার পর এখনও P1 প্রসেসের এক্সিকিউশন টাইম কমপ্লিট হয় নাই, P3-রও এক্সিকিউশন এখনও কমপ্লিট হয় নাই। সুতরাং কী করতে হবে, আমাদের অবশ্যই তৃতীয় কিউতে মুভ করতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ কিউটিতে মুভ করতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এবং আমরা জানি যখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে মুভ করবো, তখন অবশ্যই প্রত্যেকটা প্রসেস পুরোপুরিভাবে এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা প্রসেসের, তাই না? তো চলুন আমরা এখন থার্ড কিউর জন্য আমরা প্রথম কিউ দেখে নিয়েছি, সেকেন্ড কিউ দেখে নিয়েছি, এবং সবার শেষে আমরা যে কিউটা এখন এইখানে যে কিউটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম ইউজ করে সেই কিউতে কাজ করব। ফাইন। তো আমরা দেখলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের জন্য আমি আর এখানে লিখতেছি না, কারণ অবশ্যই আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের নিয়মগুলো আপনাদের জানা আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কী ঘটে, যেই প্রসেসটা এখনও P1 প্রসেসটা এখনও বাকি এবং P3 প্রসেসটা বাকি, তো প্রথমে P1 প্রসেসটা, যেহেতু P1 প্রসেস আগে আসে, সুতরাং P1 প্রসেস নিয়ে কাজ করবে। এবং যেহেতু আগের কিউতে দেখতে পাচ্ছেন কাজটা শেষ হয়েছিল 103 মিলি সেকেন্ডে,
সুতরাং এখানে 104 মিলি সেকেন্ড থেকে স্টার্টিং টাইম হবে এবং P1 এর এক্সিকিউশন টাইম রিমেনিং টাইম কত বাকি এখনো 5 মিলি সেকেন্ড। সুতরাং 104 এর সাথে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এখানে আরো 5 মিলি সেকেন্ড যদি আমরা সার্ভ করি সিপিইউ সেটা হবে 109 মিলি সেকেন্ড। তো এটার কাজ শেষ এবং সবার শেষে আমরা এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইউজ করতেছি। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে ওকে ফাইন আমি এখানে লিখে নিচ্ছি যাতে আপনাদের প্রবলেম না হয়। আমাদের P1 প্রসেসের এখনো বার্স্ট টাইম বাকি 5 এবং P3 এর বাকি 17 মিলি সেকেন্ড। ফাইন, তো P1 প্রসেসটাকে আমরা 5 মিলি সেকেন্ড সার্ভ করলাম যেটা সিপিইউ করছে, তারপরে এখনো বাকি P3। তো এখানে P3 109 এর সাথে আরো 17 যোগ করলে সেটা হচ্ছে 126 মিলি সেকেন্ড। ফাইন, তাহলে সবগুলা প্রসেসের জন্য এবং রেডি কিউর জন্য অ্যাকচুয়ালি আমরা কিউ নট রেডি কিউর জন্য, যেটা কিউ নটে ছিল রাউন্ড রবিন, এই প্রথমটা যখন গ্যান্সে রাখছি তখন আমরা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করছি। প্রত্যেকটা প্রসেসকে 17 মিলি সেকেন্ড দেওয়ার পরও দেখলাম অনেকগুলো প্রসেসের কাজ শেষ হয় নাই, অর্থাৎ তাদের এক্সিকিউশন টাইম কমপ্লিট হয় নাই, সেই জন্য আমরা কিউ1 প্রসেসে মুভ করছি সেই প্রসেসগুলোকে নিয়ে। এবং কিউ1 প্রসেস যখন এই কিউ1 প্রসেস আমরা রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করলাম এবং কোয়ান্টাম ছিল 15 মিলি সেকেন্ড। তো 15 মিলি সেকেন্ড বার্স্ট টাইম 15 মিলি সেকেন্ড সিপিইউ সার্ভ করার পরও দেখা গেল অনেকগুলা প্রসেসের কাজ শেষ হয় নাই, অর্থাৎ দুইটা প্রসেস P1 এবং P3 এবং এই দুইটাকে সর্বশেষ আমরা কিউ2 যেটাতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদম ইউজ করা হয়েছে এবং সেটার মাধ্যমে আমাদের প্রসেসের কাজগুলো পুরোপুরি শেষ হয়েছে। ফাইন, এখন আমাদের যেটা করতে হবে, আমরা বলছিলাম যে অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ কমপ্লিশন টাইমটা বের করবো। যেহেতু আমাদের গ্যান্সে টাকা হয়ে গেছে সুতরাং অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ কমপ্লিশন টাইমটা বের করা মোটেও কোনো ব্যাপার না। তো আমি এখানে করে নিচ্ছি আপনাদের জন্য। তো লক্ষ্য রাখবেন আমরা কি বের করব, গড়গুলো এখানে নিচ্ছি। আমি সবার আগে এখানে প্রসেস লিখে নিচ্ছি। আমাদের যে প্রশ্ন ছিল বার্স্ট টাইম দেওয়া ছিল সেখানে বার্স্ট টাইম এখানে নিচ্ছি। আমরা কি বের করব, আমরা ওয়েটিং টাইমটা বের করব এবং কমপ্লিশন টাইমটা বের করব। ফাইন, তো আমাদের প্রসেস ছিল P1, P2 এবং P3, P4, এই চারটা প্রসেস দেওয়া ছিল আমাদের এবং বার্স্ট টাইম তাদের জন্য দেওয়া ছিল 37 মিলি সেকেন্ড, 17 মিলি সেকেন্ড, 49 মিলি সেকেন্ড এবং 21 মিলি সেকেন্ড। তো P1 এর জন্য আমরা ওয়েটিং টাইম বের করব। আপনারা গ্যান্ট চার্টের দিকে যদি থাকেন তাহলে দেখতে পারবেন অবশ্যই যে P1 এর জন্য ইনিশিয়াল টাইমটা কত ছিল, 0 মিলি সেকেন্ড। প্রথমে 0 মিলি সেকেন্ড থেকে আমরা শুরু করতেছি এবং দেখতে হবে পরবর্তী P1 কোথায় আছে, এই যে P1 আছে এবং P1 এর স্টার্টিং টাইম আপনাদের অবশ্যই রুলসটা মনে আছে যে ফর্মুলাটা আমরা যখন ওয়েটিং টাইমটা বের করি কি ছিল, স্টার্টিং টাইম মাইনাস লাস্ট কমপ্লিশন টাইম। তো এখানে স্টার্টিং টাইম হচ্ছে 69 মিলি সেকেন্ড এবং P1 প্রসেসের লাস্ট কমপ্লিশন টাইমটা 17 মিলি সেকেন্ড প্লাস আর কোথায় P1 আছে, এই যে আরেকটা জায়গায় P1 আছে, এখনো P1 এর কাজ শেষ হয় নাই। এই যে P1 এ এখানে স্টার্টিং টাইম 104 মিলি সেকেন্ড এবং তার লাস্ট কমপ্লিশন টাইম, এই যে লাস্ট P1টা এখানেই আছে, তার কমপ্লিশন টাইম ছিল 84 মিলি সেকেন্ড। ওকে, তো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি, 69 মাইনাস 17 এবং দেখতে পাচ্ছি আমরা 104 মাইনাস 84 মিলি সেকেন্ড এবং এটা ক্যালকুলেশন করলে আপনারা এখানে পাবেন 72 মিলি সেকেন্ড। ফাইন, এখন আমরা P2 এর জন্য ওয়েটিং টাইম বের করব। তো P2 এর স্টার্টিং টাইম আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রসেসের জন্য আমাদের জানা আছে যে আমরা কি করি, স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আমরা প্রথম প্রসেস যখন P2 প্রসেসটা প্রথমবার পাবো তখন আমরা কি করি, যে ফর্মুলাটা ওয়েটিং টাইম বের করার জন্য যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো এখানে যেহেতু অ্যারাইভাল টাইম দেওয়া নাই, কোনো প্রসেসের জন্যই অ্যারাইভাল টাইম দেওয়া নাই, সুতরাং আমরা জানি যে সিপিইউতে সবগুলোর জন্য অ্যারাইভাল টাইম 0 মিলি সেকেন্ড। ফাইন, তো P2 এর জন্য আমরা ওয়েটিং টাইম বের করতেছি। P2 স্টার্টিং টাইম 17 মিলি সেকেন্ড এবং তার অ্যারাইভাল টাইম 0 মিলি সেকেন্ড, তাহলে অবশ্যই এখানে 17 মিলি সেকেন্ড থাকছে ওয়েটিং টাইম। P3 এর জন্য এখন আমরা বের করব, P3 এর জন্য ওয়েটিং টাইমটা বের করব। P3 এর প্রথম স্টার্টিং টাইম হচ্ছে 34 মিলি সেকেন্ড। ফাইন, আর কোথায় P3 আছে, এই যে P3 আছে। তো এই P3 এর জন্য ওয়েটিং টাইম বের করব কিভাবে, এখানে স্টার্টিং টাইম হচ্ছে 84 এবং তার লাস্ট কমপ্লিশন টাইম, এই যে P3 এর একেবারে শেষের কমপ্লিশন টাইমটা ছিল 51 মিলি সেকেন্ড। তো P3 কি এইখানে শেষ হয়ে গিয়েছিল? না, P3 তো থার্ড কিউতে মুভ করছিল। সো থার্ড কিউতে দেখি আমরা যখন P3 এখানে পেলাম, এখানে দেখছি স্টার্টিং টাইমটা হচ্ছে 109 মিলি সেকেন্ড এবং তার লাস্ট কমপ্লিশন টাইমটা হচ্ছে 99 মিলি সেকেন্ড। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দেখি কি পাওয়া যায়। তো এখান থেকে ক্যালকুলেশন করে নিচ্ছি আমি। তো এখানে দেখলাম আমাদের প্রথমে ওয়েটিং টাইমটা হচ্ছে 34 প্লাস 84 মাইনাস 51, 84 মাইনাস 51, তারপর দেখতে পাচ্ছি 109 মাইনাস 99 মিলি সেকেন্ড।
তো এখান থেকে আমরা পেলাম 77 মিলি সেকেন্ড। এবং সবার শেষে আমরা P4 এর জন্য ওয়েটিং টাইমটা বের করব। তো P4 সর্বপ্রথমে এখানে দেখলাম যেটা হচ্ছে 51 মিলি সেকেন্ড প্লাস P4 আর কোথায় পাইছি আমরা, এই যে P4 এখানে পাইছি, এটার জন্য হচ্ছে 99, স্টার্টিং টাইম হচ্ছে 99 এবং তার লাস্ট কমপ্লিশন টাইমটা হচ্ছে -68 প্লাস P4 না, আর তো P4টা কোনো কিউতে দেখতে পাচ্ছি না, সুতরাং এইখানেই শেষ P4 এর জন্য। তো P4 যদি আমরা ক্যালকুলেশন করি, P4 এর জন্য ওয়েটিং টাইমটা বের হবে কত, প্রথমে দেখতে পাচ্ছি এখানে আছে 51 মিলি সেকেন্ড প্লাস 99 মাইনাস 68 মিলি সেকেন্ড, এবং এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 82 মিলি সেকেন্ড হয়। তাহলে অবশ্যই এভারেজ ওয়েটিং টাইমটা আপনার বের করতে পারবেন। এভারেজ ওয়েটিং টাইমটা বের করতে হলে P1 এর ওয়েটিং টাইমটা হচ্ছে 72, P2 ওয়েটিং টাইম হচ্ছে 17, P3 ওয়েটিং টাইমটা হচ্ছে 77 এবং P4 এর ওয়েটিং টাইমটা হচ্ছে 82, এবং সবগুলোকে যদি 4 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমরা এভারেজ ওয়েটিং টাইমটা বের করতে পারবো। ফাইন, তো আমি আর সেটা করছি না, অবশ্যই আপনারা করতে পারবেন। কমপ্লিশন টাইমটা আমরা কীভাবে কমপ্লিশন টাইমটা বের করবো আমাদের অবশ্যই জানা আছে, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বরাবরই P1 এর কমপ্লিশন টাইমটা বের করতে হলে দেখতে হবে আমাদের P1 একেবারে সর্বশেষ কোথায় কমপ্লিট হয়েছে। P1 সর্বশেষ এই যে P1 কিউটা, এখানে কি শেষ হয়েছিল P1 প্রসেসটা? না, P1 প্রসেসটা কিন্তু এখানে শেষ হয় নাই, প্রথম কিউতে শেষ হয় নাই। P1 প্রসেসটা সেকেন্ড কিউতে মুভ করছে, তার সেইখানেও শেষ হয় নাই, কিন্তু P1 যখন থার্ড কিউতে মুভ করছিল 109 মিলি সেকেন্ডে এটা কমপ্লিট হয়েছিল, সুতরাং এখানে লিখবো আমরা 109 মিলি সেকেন্ড। তারপর P2 কোথায় কমপ্লিট হয়েছিল সেটা আমরা বের করতে পারি, অবশ্যই আমরা বের করে নিতে পারি। P2 কোথায় কমপ্লিট হয়েছে দেখি, এই যে P2 প্রসেস, এইখানে কি শেষ? হ্যাঁ, P2 তো এইখানেই শেষ হয়েছিল, সেকেন্ড কি তার মুভ করে নাই, সুতরাং 34 মিলি সেকেন্ডে শেষ হয়েছিল। এবং P3 এর জন্য কমপ্লিশন টাইম বের করতে চাইতেছি আমরা। P3 এই যে কিউতে, এইখানে কি শেষ হয়েছিল? না, প্রথম কিউতে শেষ হয় নাই, সেকেন্ড কিউতে মুভ করছে, সেখানেও শেষ হয় নাই, থার্ড কিউতে মুভ করছে এবং সেখানে 126 মিলি সেকেন্ডে এটা কমপ্লিট হয়েছিল। এবং সবার শেষে P4 এর জন্য আমরা কমপ্লিশন টাইমটা বের করব। P4 কোথায় আছে? এই যে প্রথম কিউতে আছে, কিন্তু প্রথম কিউতে শেষ হয় নাই, সেই জন্য এটা সেকেন্ড কিউতে মুভ করছিল এবং সেকেন্ড কিউতে শেষ, হ্যাঁ সেকেন্ড কিউতে শেষ হয়েছিল 103 মিলি সেকেন্ডে। সুতরাং আমরা যদি অ্যাভারেজ কমপ্লিশন টাইমটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? P1 এর কমপ্লিশন টাইমটা কত? 109 মিলি সেকেন্ড, P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 34 মিলি সেকেন্ড, P3 এর কমপ্লিশন টাইম হচ্ছে 120 মিলি সেকেন্ড এবং P4 এর জন্য 103 মিলি সেকেন্ড, এবং এই সবগুলোকে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে অবশ্যই তার কমপ্লিশনটা বের করতে পারবো। সো ধন্যবাদ, আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছেন, এবং আশা করি এই আইডিয়াটা কাজে লাগিয়ে অবশ্যই আপনি মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং সম্পর্কিত যে কোনো ম্যাথ আপনি সলভ করতে পারবেন বা প্রবলেম সলভ করতে পারবেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।